সিরিজের দ্বিতীয় টি-20 খেলতে ডাম্বুলায় বাংলাদেশ ক্রিকেট দল স্থানীয় রীতিনীতি মেনে বরণ করা হলো টাইগারদের। সন্ধ্যায় অনুশীলন ম্যাচ ভেন্যুতে। প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের ফল নিয়ে মুখে কুলুপ ফেডারেশনে। নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ অংশ নেওয়া ফুটবলাররা, মূল্যায়ন পদ্ধতি প্রকাশের দাবি। এবং ডিয়াগো জোতার সম্মানে 20 নম্বর জার্সিকে অবসরে পাঠালো লিভারপুল। ভবিষ্যতে পুরুষ নারী দলের সঙ্গে ক্লাবের একাডেমিতেও থাকবে না এই কিট। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি এস.এম. ইকবাল। অভিনব আয়োজনে হারের বৃত্তে থাকা টাইগারদের বরণ করে নিল ডাম্বুলা। নিজস্ব ঐতিহ্য এবং সংস্কৃতি মেনে এদিন অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশি ক্রিকেটারদের। শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে সিরিজ খোয়ানোর পর টি-20তেও বিপাকে বাংলাদেশ দল। ক্যান্ডিতে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাজেভাবে হেরেছে সফররতরা। এবার সিরিজ বাঁচানোর মিশনে ডাম্বুলায় পৌঁছেছে লিটন দাসের দল। আজ সন্ধ্যায় অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশের। 13 জুলাই রাঙ্গেরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি-20তে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি সফরে এই ভেন্যুতে এটি প্রথম ম্যাচ। নতুন ভেন্যুতে দুঃসময় পেছনে ফেলার প্রত্যয় ফিল সিমন্স শিষ্যদের। সিরিজের শেষ টি-20 হবে কলম্বোতে। এই মুহূর্তে ডাম্বুলায় আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। গোটা শ্রীলঙ্কা সফরে এখন পর্যন্ত যদি হিসেব করি তাহলে একটা ম্যাচ ড্র, যেটি গলে প্রথম টেস্টটি ড্র করেছিল। তাছাড়া দ্বিতীয় ওয়ানডেটি কলম্বোতে বাংলাদেশ জয় পেয়েছিল। তারপর বাকি যে ম্যাচগুলো খেলেছে সেক্ষেত্রে বলতে হয় যে একেবারে ছন্ন ছাড়া পারফরমেন্স। লড়াইয়ের মানসিকতাটাও আসলে ক্রিকেটারদের খুব বেশি দেখা যায়নি। যেমনটা আসলে বলতে হয় যে নতুন বাংলাদেশের সূচনার যে একটা এখান থেকে করার যেই প্রত্যয় বা প্রতিশ্রুতি বাংলাদেশ দলের মাঝে দেখেছিলাম আমরা, সেটা আসলে মাঠে খুব বেশি কার্যকর হয়নি। টেস্ট সিরিজের পরে শান্তর অবসর, অধিনায়কত্ব ছেড়ে দেওয়া, দলের মধ্যে একটা অস্থিতিশীল একটা পরিস্থিতি কিংবা যদিও প্রকাশ্যে না আসলেও অস্বাস্থ্যকর একটা পরিস্থিতির এটা তৈরি করেছে ড্রেসিং রুমে। পাশাপাশি বলতে হয় যেমনটা গুঞ্জন ইতিমধ্যে বের হচ্ছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে, অনেকের অনেক ধরনের অভিযোগ রয়েছে তার ব্যাপারে। এই বিষয়গুলো তো আছেই, তবে টি-20 সংস্করণটায় বাংলাদেশ কিন্তু এমনিতেও খুব বেশি ভালো খেলে না। এবং কি লিটন দাসের অধিনায়কত্বে যেমনটা ইউএই তারপর পাকিস্তানে দেখেছি, খুব বেশি পরিবর্তন আসলে শ্রীলঙ্কাতেও হয়নি। প্রথম ম্যাচটি খেলেছে ক্যান্ডিতে, সেখানকার পরিবেশ কিংবা আবহাওয়ার কথাও যদি বলি সেক্ষেত্রে মোটামুটি কাছাকাছি একটা আবহাওয়া বাংলাদেশের সাথে। বলতে হয় কলম্বো কিংবা গল বা অন্যান্য শহরগুলোতে, অথবা এখন যে আসলে ডাম্বুলাতে বাংলাদেশ দল আছে এখানেও কিন্তু গরমের পরিস্থিতিটা অনেক বেশি পরিমাণটা। সেই জায়গা থেকে ক্যান্ডির পরিবেশটা কিন্তু ভালো ছিল, বাংলাদেশ দলের জন্য স্বস্তির ছিল। সেই জায়গায় আসলে আমরা ওই পারফরমেন্সটা পাইনি, স্বস্তির পারফরমেন্স তো পাইনি, বরং টি-20 ম্যাচে একেবারে ছন্ন ছাড়া আউটপ্লে হয়েছে বাংলাদেশ দল। যেখানে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা রান তুলতে খাবি খেয়েছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা একেবারে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশের পরীক্ষিত যারা বোলার রয়েছে তাদেরকে আসলে তুলুধুনু করে কিন্তু রান তুলেছে। এই জায়গাটাই আসলে পার্থক্য, ইন্টেন্টের যেই প্রশ্নটা আসে সেই জায়গায় আসলে আমরা কতটা শো করতে পারছি এখন পর্যন্ত। যেমনটা মনে হচ্ছে আগামীকালকে এখানে আরও একটি ম্যাচ রয়েছে ডাম্বুলায়, দ্বিতীয় টি-20 সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশ দলকে আসলে এই ম্যাচ জিততেই হবে। দলের মধ্যে সিনিয়র সহকারী কোচকে কেন্দ্র করে গুঞ্জন থাকলেও আসলে মাঠে এখন আসলে প্রমাণের পালা এই সিরিজে আসলে, বা এই যে মানে কথায় আছে যে আসলে শেষটা যদি ভালো হয়, শেষটা ভালো করতে হলে নিশ্চয়ই আগামীকালকের ম্যাচটাই বাংলাদেশ দলকে ভালো করতে হবে। আজকে সন্ধ্যায় অনুশীলন রয়েছে, প্রেস কনফারেন্স রয়েছে বাংলাদেশ দলের। তো আমার কাছে ডাম্বুলা থেকে এই ছিল সবশেষ খবর। তারেক হাসান শিমুল আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ডাম্বুলা থেকে, জানাচ্ছিলেন আগামীকাল যে বাংলাদেশের দ্বিতীয় টি-20 রয়েছে সেই টি-20 ম্যাচ সামনে রেখে দল এবং টিম ম্যানেজমেন্টের মধ্যে যে একটা জটিলতা হয়েছে তার সবশেষ তথ্য।
বাংলাদেশ দলকে অনুসরণ করতে ক্যান্ডি থেকে ডাম্বুলায় যাওয়ার পথে সময় সংবাদের প্রতিবেদকের সঙ্গে হয় ভিন্ন এক অভিজ্ঞতা। যাত্রা বিরতিতে তার দেখা হয়ে যায় লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার সঙ্গে। শুরুতে চিনতে না পারলেও পরে অবশ্য হয়েছে গল্প আড্ডা। ডাম্বুলা থেকে সেই খবরই জানাচ্ছেন তারেক হাসান শিমুল। ক্যান্ডি পর্ব শেষে বাংলাদেশ ক্রিকেট দলের খবর সংগ্রহে আমরা 6 গণমাধ্যম কর্মীর গন্তব্য ডাম্বুলা। তবে যাত্রা বিরতিতে ডাম্বুলা হাজির হলো চমক হয়ে। পথিমধ্যে দেখা শ্রীলঙ্কান তারকা ওপেনার পাথুম নিশাঙ্কার সঙ্গে। ক্যান্ডি থেকে 2 ঘন্টার যাত্রা ডাম্বুলা। প্রায় ঘণ্টাখানেক পথ পাড়ি দেওয়ার পর নালন্দা অঞ্চলে এক রাস্তায় ডাব খাওয়ার জন্য আমাদের যাত্রা বিরতি। শ্রীলঙ্কার লোভনীয় হালকা কমলা রঙের ডাবের গল্প অনেকেরই জানা, তবে এটা ডাব খাওয়াকে কেন্দ্র করে পাথুম নিশাঙ্কার সঙ্গে চুটকি আড্ডার এক নতুন গল্প। সুস্বাদু ডাবের পানি খেতে যাওয়ার পথে থামতেই আমাদের গাড়ির পেছনে একটা অডি গাড়িও এসে থামলো। চোখে সানগ্লাস, কিছুটা খাটো গড়নের এক ব্যক্তি আসলেন ডাব কিনতে। দোকানি সিংহলিজ ভাষা ছাড়া বুঝতে না পারায় বাধ্য হয়ে ডাব খেতে সেই ব্যক্তির সাহায্য চাইলাম আমাদের ডাবের চাহিদা বুঝিয়ে দিতে। তখনও দোভাষীর ভূমিকায় লঙ্কান ক্রিকেটার। প্রথম দেখায় অবিকল লঙ্কান ক্রিকেটার পাথুম নিশাঙ্কার মতোই জার্সি কিংবা ক্যাপ হেলমেট না থাকায় চিনতেও খানিকটা সময় লাগে। গায়ে ট্যাটু দেখে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ধারণা পাওয়া গেল। কৌতূহলবশত শেষমেশ এগিয়ে গিয়ে নাম জিজ্ঞেস করে বসা। উত্তরে একগাল হেসে বললেন পাথুম। ব্যাস, এরপর সবাই ছুটে আসলেন। হাসি আর আড্ডায় বেশ কিছু সময় কাটল লঙ্কান এই ওপেনারের সঙ্গে। শ্রীলঙ্কার দ্বিতীয় টি-20 খেলতে ব্যক্তিগত গাড়িতে স্ত্রী এশা আর 8 মাস বয়সী ছেলেকে নিয়ে ডাম্বুলা যাচ্ছিলেন নিশাঙ্কা। পথিমধ্যে ডাব খেতে গিয়ে অপ্রত্যাশিত এক সাক্ষাৎ। সবার পরিচয় জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন শ্রীলঙ্কা কেমন লেগেছে। সবশেষ ম্যাচেই বাংলাদেশকে হারানোর পথে 16 বলে 42 রানের ঝোড়ো ইনিংস খেলেন এই ওপেনার। সেই কথা তুলতেই আবারও একগাল হাসি, তারপর আবারও যে যার গন্তব্যে। বিদায়ের আগে সবার প্রতি জানালেন শুভকামনা। একটা গ্রুপ ফটোর আর্জি জানাতেই রাজি হয়ে গেলেন। নিজেই এগিয়ে এসে ফোন হাতে নিয়ে তুললেন সেলফি। নিশাঙ্কার সেলফিতে ফ্রেমবন্দি আমরা। ডাম্বুলার বাকি পথে চলল নিশাঙ্কার সঙ্গে সাক্ষাতের এক মধুর গল্প। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। দেশীয় ক্রিকেটারদের সাকিবকে দেখে পেশাদারিত্ব শেখা উচিত বলে মনে করেন মোহাম্মদ রফিক। লম্বা সময় পর গ্লোবাল সুপার লিগ দিয়ে সাকিবের প্রত্যাবর্তনে মুগ্ধ সাবেক এই ক্রিকেটার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20-তে টাইগারদের ব্যাটিং লাইন আপ হতাশ করেছে তাকে। আইপিএল মাতানো মোস্তাফিজকে একাদশে না রাখা নিয়েও প্রশ্ন তোলেন রফিক। সাকিবই ভাই, আপনি যতই যে বলেন সাকিবের, আমি মনে করি আরও এক যুগ আপনি সাকিব মতন প্লেয়ার খুঁজে পাবেন না। সাকিবের কট্টর সমালোচকরাও বিশ্বাস করবেন এই কথাটা। সাকিবই। দীর্ঘ বিরতির পর গ্লোবাল সুপার লিগ দিয়েই দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছেন মিস্টার 75। গায়ানায় ব্যাটে কিংবা বলে দেশের পোস্টার বয় প্রমাণ দিয়েছেন বিশ্বসেরারা এত সহজে ফুরিয়ে যান না। তবে মিরাকলভাবে একই দিনে পাল্লে কেলেতে টাইগারদের সঙ্গী হয়েছে লজ্জার হার। সমালোচনায় বিধ্বস্ত পুরো দল। লিটনের দলের পেশাদারিত্বের অভাবটাও চোখে পড়েছে মোহাম্মদ রফিকের। প্রফেশনাল কি জিনিস সাকিব পেতে দেখেন আপনি, সাকিব কতটি দিন বাইরে আছে, ওর টেকনিক, ওর ফিটনেস, ওর বলিং অ্যাকশন বা বলে কীভাবে উইকেট নিতে হবে, ওই ব্যাটিংটা দেখেন, এই কতদিন খেলে নেই। কিন্তু তারপর দেখেন যে যখন একটা টুর্নামেন্ট খেলতে গেছে ওখানে দেখেন কীভাবে প্রফেশনালভাবে করতেছে, যে ওর ভিতরে যে গুণটা আছে, সত্যি কথা কি আমাদের ম্যানেজমেন্ট এই ধরনের চিন্তাভাবনা করে কি না। সাকিব আপনি শ্রীলঙ্কা যদি থাকতো ইনশাআল্লাহ মনে করি আমরা 3টা টুর্নামেন্ট খেলতে গেছি, 3টাই আল্লাহ দেখা যে উইন হতো। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20-তে নাইম মিরাজের স্লো ব্যাটিং পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। ব্যাটিং অর্ডার সাজানো নিয়েও প্রশ্ন তুলেছেন রফিক। ম্যাচ নিয়ে ম্যানেজমেন্টের পরিকল্পনার অভাব দেখছেন তিনি। ব্যাটিং অর্ডারটা ঠিক মতন আপ অ্যান্ড ডাউন করেনি। যে প্লেয়ারগুলো নিচে খুব ফোর্স করে খেলে ওই প্লেয়ারটা উপরে দিতে হবে, যে রান রেটটা ওই কীভাবে 9-8-এর দিক দিয়ে নিয়ে আসবে। কিন্তু আমরা দেখেন পাটোয়ারিটা বলি, একটাই নাম বলি, পাটোয়ারি কিন্তু আমরা ভালো জায়গায় ইউজ করিনি। আমরা প্রতি বছর সবথেকে বেশি খেলা খেলি এশিয়ার ভিতরে, তা আমাদের এসব তো সব মুখস্থ। একটা সিরিজে হেরেছেন, বাট আরেকটা সিরিজে আরম্ভ করেছে, তা বাট ওইখান থেকে কিন্তু আমার ভুল সমস্যাটা এখান থেকে দূর করা হবে। দেখা যায় ওখানে আমরা ভুল করলাম, এখানেও ভুল করলাম, তা আমাদের যে দাঁড়াবে কোথায়।
টি-20 ফরম্যাটে সবশেষ আইপিএলে খেলেছিলেন মুস্তাফিজ, করেছেন দুর্দান্ত পারফরম্যান্সও। সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান ক্রিকেটাররা প্রায় বলেছেন তাকে নিয়ে কতটা সাবধান তারা। তবে এই ম্যাচে এমন একজনের জায়গা হয়নি একাদশে, জানিয়ে হতাশা রফিকের কণ্ঠে। ম্যানেজমেন্টের লিটনের ওপর আস্থা রাখার কারণও খুঁজে পাচ্ছেন না তিনি। আইপিএল এর প্লেয়ার যেটা আইপিএল এর রেগুলার খেলে আমার দেশে খেলতে পারে না, ওই জায়গার একটা পারফর্ম প্লেয়ার আপনি বসেছেন কিভাবে এটা আমি জানি না। বাংলাদেশ না পারলেও এর কয়েক ঘন্টা বাদে গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের মান বাঁচিয়েছে রংপুর রাইডার্স। নুরুল হাসানের নেতৃত্বে পেয়েছে প্রথম জয়। নির্বাচকদের তার দিকেও নজর দেওয়ার আহ্বান রফিকের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডিএসএল অভিষেক ম্যাচের পারফরমেন্সের প্রশংসা করালেও দ্বিতীয় ম্যাচে ছন্দ হারালেন সাকিব আল হাসান। সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে ম্যাচ সেরা হলেও হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ব্যাটে বলে সুবিধা করতে পারেননি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তবে একটা রেকর্ডে নাম লিখেছেন সাকিব। স্বীকৃত টি-20তে ৭,৫০০ রান এবং ৪৯০-এর বেশি উইকেট শিকারী একমাত্র ক্রিকেটার তিনি। গায়ানায় গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানের অভিষেক হয়েছিল রাজকীয়। ব্যাটে বলে সেই বিশ্বসেরা অলরাউন্ডারকে মনে করিয়ে দিয়েছিলেন ক্যারিয়ারের সায়ান্নে থাকা ক্রিকেটার। কিন্তু সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে যে ম্যাজিক দেখেছিল ক্রিকেট বিশ্ব, পরের ম্যাচে তার ছিটে ফোটাও দেখা গেল না। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচে রীতিমতো ফ্লপ টাইগার অলরাউন্ডার। আগের দিন ১৫০-র ওপর স্ট্রাইক রেটে ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেছিলেন, কিন্তু এদিন সুবিধাই করতে পারেননি। দুবাই ক্যাপিটালসের হয়ে ৫-এ নেমে ১০ বলে করেছেন মোটে ৭ রান, বাউন্ডারি মাত্র একটা। সাকিব ব্যর্থ হলেও স্কোরবোর্ডে ১৪১ রান তুলেছিল ক্যাপিটালস। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ট্রিকি উইকেটে, যা একেবারে খারাপ নয়। এই পুঁজি ডিফেন্ড করতে প্রথম ওভারেই অভিজ্ঞ সাকিবের হাতে বল তুলে দেন ক্যাপ্টেন গুলবাদিন নাইব, কিন্তু সেখানেও হতাশ করেন সাবেক বিশ্বসেরা। সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে নিয়েছিলেন ৪ উইকেট। এদিনের ৪ ওভারে রান দিয়েছেন ৩৪, থেকেছেন উইকেট শূন্য। বলাই যায় ২৪ ঘন্টার ব্যবধানে একেবারে বিপরীতধর্মী দুই অভিজ্ঞতা হলো সাকিবের। তবে ম্যাচটা আশানুরূপ না হলেও রেকর্ড বয় নাম লিখিয়েছেন আরও এক রেকর্ডের পাতায়। এদিনের করা ৭ রানেই টি-20তে ৭,৫০০ রান ছুঁয়েছেন। সংক্ষিপ্ত ফরম্যাটের স্বীকৃত ম্যাচে ৭,৫০০ রান ও ৪৯৭ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার মিস্টার ৭৫। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে জয় পেলেও সন্তুষ্ট নন পিটার বাটলার। শিষ্যদের ফিনিশিংয়ের দুর্বলতা হতাশ করেছে তাকে। কিংস এরিনায় কর্দমাক্ত মাঠ নিয়েও আক্ষেপ ছিল এই ইংলিশ কোচের কণ্ঠে। এদিকে এমন মাঠে সাফের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন ঠিক হয়নি বলে জানান শ্রীলঙ্কান কোচ। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা প্রত্যাশিত হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানের জয় পেয়েছে বাংলার জয়িতারা। তবে কিংস এরিনায় প্রথমার্ধের ফুটবলারদের পারফরমেন্স কিছুটা হতাশ করেছে লাল সবুজ কোচ পিটার বাটলারকে। ম্যাচের ৫ মিনিটে ২ গোলে এগিয়ে গেলেও প্রথমার্ধের বাকি সময়টাতে মুনকি সাগরিকাদের ফিনিশিং দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে ৩ পরিবর্তন আনেন ইংলিশ কোচ। তাতেই পারফরমেন্সের ধার বাড়ে মুনকি সাগরিকাদের, যা স্বস্তি দিয়েছে বাটলারকে। দলের কম্বিনেশন ঠিক রেখে দ্বিতীয়ার্ধে একাদশে পরিবর্তন আনা চ্যালেঞ্জিং ছিল। তবে শান্তি ও বন্যা দুর্দান্ত খেলেছে। মিয়ানমার থেকে লম্বা একটা জার্নির পর এমন পারফরমেন্স সত্যিই দারুণ। তবে আমার মনে হয় প্রথমার্ধে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। ফিনিশিংও ভালো হয়নি, কিন্তু সাগরিকা দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে। নবীরনও দুর্দান্ত। আমি তাকে সেন্টার ফরওয়ার্ড থেকে সেন্টার ব্যাকে খেলিয়েছি। সে নিজেকে প্রমাণ করেছে। মাঠের এই পরিবর্তনগুলো দলে প্রতিযোগিতা বাড়াবে। ম্যাচ জিতলেও কিংস এরিনার কর্দমাক্ত মাঠ নিয়ে অসন্তুষ্ট পিটার বাটলার। মাঠ নিয়ে কিছু বলার নেই। গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হওয়ায় মাঠের এমন অবস্থা হয়েছে। আবহাওয়ার উপর আমাদের কোনো হাত নেই। তবে এই মাঠে খেলা অনেক চ্যালেঞ্জিং, বিশেষ করে নতুন ফুটবলারদের জন্য। মাঠ নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন লঙ্কান কোচও। এমন মাঠে সাফের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা একবারেই ঠিক হয়নি। ফুটবলারদের ইনজুরিতে পড়ার সংখ্যা বেশি থাকে। আমাদের বেশ কয়েকজন ফুটবলার চোট পেয়েছে, যা হতাশাজনক। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
এদিকে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ দাপটে জয় পেলেও স্টেডিয়াম ছিল দর্শক শূন্য। দর্শকদের অনেকেই জানেন না নারীদের এই টুর্নামেন্ট সম্পর্কে। প্রচারণার অভাব আর বাফুফের দূরদর্শিতার অভাবকে দুষেছেন তারা। তবে এমন অব্যবস্থাপনার সদুত্তর মেলেনি বাফুফে কর্তাদের কাছ থেকে। একে অন্যের উপর দায় চাপালেন বাফুফের নারীংয়ের চেয়ারম্যান ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান। পরপর 2টা সাফ জয় কিংবা এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করা, এসব কিছুই যেন দেশের নারী ফুটবলটাকে নিয়ে গেছে ভিন্ন পর্যায়ে। দেশের ফুটবল ভক্তদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে আফিদা ঋতুপর্ণারা। কিন্তু তাতেও স্বর্ণকন্যাদের ম্যাচ দেখতে কেন এত অনাগ্রহ দর্শকদের? ফাঁকা গ্যালারি, দর্শক শূন্য স্টেডিয়াম। যে কজন দর্শক আছেন তারাও বাংলাদেশ নারী দলের ক্যাম্পে থাকা ফুটবলার অথবা বাফুফের কর্মকর্তা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে 9-1 গোলের বিশাল ব্যবধানে জয় পাওয়া এ ম্যাচেও কেন দর্শক শূন্যতা? সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের প্রচারণাও চোখে পড়েনি খুব একটা। টুর্নামেন্টের টিকিট ছাড়া হয় খুব স্বল্প সময়ের জন্য। টিকিট সংগ্রহ করতেও পড়তে হয় ভোগান্তিতে। কিন্তু কেন এত অব্যবস্থাপনা? সে প্রশ্নের সদুত্তর মেলেনি ফেডারেশন কর্তাদের কাছ থেকে। নারী উইং সে দায় দিলেন মার্কেটিং কমিটিকে, আর মার্কেটিং কমিটির অভিযোগের তীর সাফের দিকে। এটা আসলে মার্কেটিং এর সাথে কথা বলা বেটার, কারণ এটার কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। অফকোর্স খালি মাঠে খেলা হচ্ছে, এটা তো দেখতে অবশ্যই ভালো লাগছে না। এটা আসলে আপনি হোস্টকে জিজ্ঞেস করেন, এটা সম্পূর্ণ সাফ করে। সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলা, আমি বিশ্বাস করি আরো আস্তে আস্তে আপনি দেখবেন ভালো প্রোডাক্ট আসবে ইনশাআল্লাহ। এদিকে এই অব্যবস্থাপনার পুরো দায় ফেডারেশনকে দিলেন দর্শকরা। কিংস অ্যারেনার পরিবর্তে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলে এমন দর্শক খরায় পড়তে হতো না বলেও দাবি তাদের। নারী দলের প্রতি বাফুফের দূরদর্শিতার অভাবকেই দায়ী করলেন তারা। একটু প্রচারণা কম, সাধারণ জনগণের কাছে এটা পৌঁছতে হলে আর একটু প্রচারণা আর একটু বাড়াতে হবে। দীর্ঘ সময় লাগে এখানে আসতে, এবং অনেক অর্থের ব্যাপার আছে, যে যাতায়াত ভাড়াটাও অনেক বেশি বা পরিশ্রমও বেশি, যাতায়াত সময়টা লাগে বেশি। আমার মনে হয় জাতীয় স্টেডিয়ামে হলে অবশ্যই ভালো হতো। দর্শক যারা রয়েছে অবশ্যই একদিন আগে ছাড়লে, আমরা টিকিটগুলো আগে সংগ্রহ করলে, আমরা মাঠে আগে আসলে এবং দর্শকও বাড়বে। ন্যাশনাল স্টেডিয়ামে যদি জিনিসটা হইতো, অনেক দর্শক থাকতো। আবার আমাদের যে বাঙালি মেয়েরা, সেই মেয়েরা অনেক ভালো একটা দর্শক পেত, অনেক ভালো একটা এনভায়রনমেন্ট পেত। এদিকে বসুন্ধরা কিংসের এই গ্রাউন্ড নিয়ে অসন্তোষ জানিয়েছেন প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলের কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করলেও এখনও তার ফল প্রকাশ করেনি বাফুফে। ফেডারেশনের ডেটাবেজে আবদ্ধ আছে বাছাই প্রক্রিয়ার ফলাফল। তবে কিসের ভিত্তিতে ট্রায়ালে পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে তা জানতে চান প্রবাসী ফুটবলাররা। এদিকে আসন্ন এশিয়ান কাপ ফুটসাল বাছাই লাল সবুজকে প্রতিনিধিত্ব করতে চান দুই প্রবাসী ফুটবলার তানজিদ রহমান ও মুসামিয়া। দেশের টানে নিজ অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ট্রায়ালে এসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন 48 প্রবাসী ফুটবলার। বেশ হাঁকডাক দিয়ে জাতীয় স্টেডিয়াম ঢাকায় সেই ট্রায়াল আয়োজন করে বাফুফে। বিতোষেক চাকমা, জায়ান হকরা নজর কাড়লেও বাছাই প্রক্রিয়ার ফলাফল নিয়ে যেন মুখে কুলুপ এঁটেছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। অনূর্ধ্ব-19 ও 23 ক্যাটাগরির ট্রায়াল শেষে অনেকেই ফিরে গেছেন, আবার কেউ কেউ অবস্থান করছেন ঢাকায়। 3 দিনের সেই বাছাই প্রক্রিয়ায় ফুটবলারদের পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করেছে ফেডারেশনের নিযুক্ত কোচরা তাও জানেন না ট্রায়ালে আসা ফুটবলাররা। শুধুমাত্র ডাটাবেজে আবদ্ধ না রেখে ফলাফল প্রকাশের দাবি তাদের। রেজাল্ট তো সবাই দেওয়া উচিত, বিকজ উই আর দ্য প্লেয়ার্স, রাইট? সাপোজ এক্সাম্পল, লাইক আমরা যখন এক্সাম দেই স্কুলে, সো 1 মাস পরেও কিন্তু রেজাল্ট আসে, রাইট? সো আমরা তো হোপ করে আছি কিছু একটা। 8 বছর থেকে আমি ফুটসাল খেলতাম, তো বোঝা যায় যে আমি আমার নিজে ভিডিও দেখে আমি অত খুশি ছিলাম না। আমি জানি এটার থেকে আমি 100 বার বালা খেলতে পারি ডিফেন্সও, আমি গ্যারান্টি আছি। আর আমি গ্যারান্টি আমার জায়গা আছে, জায়গাটা বলবো ন্যাশনাল টিমের মাঝেও ফুটবলের মাঝেও। সেপ্টেম্বরে আয়োজিত হতে যাওয়া ফুটসাল এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বেশ কজন ফুটবলার ট্রায়াল থেকে নজরে রেখেছে ফেডারেশন। তানজিদ মুসারা সুযোগ পেলে ফুটসালেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। আমি বলবো ফুটবল থেকে ফুটসালটা একটু ডিফিকাল্ট, বিকজ উই হ্যাভ টু প্লে টাচেস উইথ দ্য টাচেস, 1-2 1-2 1-2, উই হ্যাভ টু মুভমেন্ট আওয়ার বডি টু মাচ, অ্যান্ড স্কিলসের অনেক কাজ করে ওইখানে। আমি ডিফেন্সিং মোড আপনারা সময় দেখবা ইনশাল্লাহ সেপ্টেম্বর আমরা খেলা হইব মালয়েশিয়ার মাঝে, তো আপনারা দেখবা খুশি হইবা ফুটসাল দেখা, মানে
সুন্দর খেলা আমরা ট্রাই করবো, সুন্দর খেলা দিব। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বয়স ভিত্তিক দলে খেলেছিলেন তানজিদ রহমান, আর বেলজিয়ামে নিয়মিত ফুটসাল টুর্নামেন্ট খেলে থাকেন মুসা মিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ডিয়েগো জোটার স্মৃতির প্রতি সম্মান রেখে তার পরিহিত 20 নম্বর জার্সিটি অবসরে পাঠালো লিভারপুল। সমর্থকদের দাবি এবং জোটার পরিবারের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ জায়ান্টরা। কেবলমাত্র পুরুষ দল নয়, লিভারপুল নারী এবং একাডেমিতেও এখন থেকে আর দেখা যাবে না 20 নম্বর কিট। 2020 সালে যোগ দিয়েছিলেন লিভারপুলে, গায়ে জড়াতেন অলরেডদের 20 নম্বর জার্সি। এ মৌসুমে ক্লাবের 20তম শিরোপা জয়ের পেছনে ছিল তার অসামান্য অবদান। 20 এই সংখ্যাটা এখন আর শুধু লিভারপুলের নয়, ডিয়েগো জোতার মৃত্যুতে বিশ্ব ফুটবলেরই শোকের প্রতীক এখন এই 20 নম্বর জার্সি। ডিয়েগো জোতার মৃত্যুর পর থেকেই চলছিল আলোচনাটা। সমর্থকদের মধ্য থেকেই প্রথম শোনা যায় এটি। জোতার সম্মানে আজীবনের জন্য 20 নম্বর জার্সিটিকে উঠিয়ে রাখার আবেদন করেন অনেকেই, কিন্তু লিভারপুলের ইতিহাসে কোনো জার্সি অবসরে পাঠানোর নজির না থাকায় সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন ক্লাব কর্তৃপক্ষ। তবে সমর্থকদের আবেগের তীব্রতায় ছেদ পড়ল সেই ধারায়। আনুষ্ঠানিকভাবে ক্লাব ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে একযোগে এক বিবৃতি প্রকাশ করেছে লিভারপুল ক্লাব ম্যানেজমেন্ট, যেখানে জানানো হয়েছে 20 নম্বর জার্সিটির শেষ ফুটবলার হিসেবে আজীবন থেকে যাবে পর্তুগিজ ডিয়েগো জোতার নাম। এখন থেকে 20 নম্বর জার্সিটিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। ক্লাব সমর্থকদের দাবি এবং জোতার প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। জোতার স্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিয়েগোর প্রতি সম্মান জানিয়ে জার্সিটি যে শুধুমাত্র পুরুষ ফুটবলারদের গায়ে উঠবে না তা কিন্তু নয়, লিভারপুল নারী দল এবং একাডেমি টিমের কিট থেকেও 20 সংখ্যাটিকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, কেবলমাত্র জোতার অবদানকে স্বীকৃতি জানানোই নয়, বরং সতীর্থ এবং সহকর্মীদের সঙ্গে তার যে সম্পর্কের বন্ধন গড়ে উঠেছিল সেটাকেও সম্মান জানাচ্ছে লিভারপুল। 2020 সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন ডিয়েগো জোতা। অলরেডদের হয়ে এ সময়কালে তিনি খেলেছেন 182টি ম্যাচ, যেখানে গোল করেছেন 65টি। 2022 সালের এফএ কাপ, কারাবাও কাপ এবং 2024 সালে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ডিয়েগো জোতা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইতিহাস গড়ল ইতালি। প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ইউরোপিয়ান দলটিকে। ইউরোপ অঞ্চলের বাছাই পর্ব থেকে নেদারল্যান্ডসের সঙ্গে হয়ে 2026 টি20 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইতালিয়ানরা। স্কটল্যান্ডকে হারিয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছিল ইতালি, তা পূর্ণতা পায় বাছাই পর্বের শেষ ম্যাচে। নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হার এড়ালে নিশ্চিত হতো আরাধ্যের বিশ্বকাপ। 9 উইকেটে ম্যাচ হেরেও নেট রান রেটে এগিয়ে থাকায় তাই 2026-এ ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি20 ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো দেখা যাবে ইতালিয়ানদের। এই টুর্নামেন্টে 15তম দল হিসেবে জায়গা নিশ্চিত করলো তারা। আফ্রিকা আর এশিয়া অঞ্চল থেকে এখনও স্লট ফাঁকা 5টি। সেপ্টেম্বর অক্টোবরে এই দুই মহাদেশ থেকে চূড়ান্ত হবে কারা খেলবে বিশ্বকাপ। 10ম টি20 বিশ্বকাপের এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি। সবশেষ আসরে সেরা সাথে শেষ করা বাংলাদেশ বাছাই পর্ব না খেলেই জায়গা পেয়েছে চূড়ান্ত পর্বে। উইয়ান মুলদারের 400 রানের রেকর্ড ভাঙার জন্য চেষ্টা করা উচিত ছিল, এমন মন্তব্য করেছেন ক্যারিবিয়ান গ্রেট ব্রায়ান লারা। এক খুদে বার্তায় বিষয়টি নিজেই প্রচিয়া ব্যাটারকে অবহিত করেন ক্রিকেট বরপুত্র। যদিও মুলদার এখনও মনে করেন সেই চেষ্টা না করে তিনি ঠিক কাজটাই করেছেন। ব্রায়ান লারার প্রতি যে সম্মান দেখিয়েছেন সাউথ আফ্রিকা ব্যাটসম্যান উইয়ান মুলদার, তা এক কথায় অসাধারণ। যদিও তার এই নিবেদন নিয়ে বিভিন্ন মহলে আছে পক্ষে বিপক্ষে মত। এবার সেখানে সরাসরি মন্তব্য করলেন ব্রায়ান লারা। বুলাওয়ের সেই টেস্ট ইনিংস ব্যবধানে সাউথ আফ্রিকা জিতে নেয় 2 দিনেরও বেশি সময় হাতে রেখে। এরপরই মুলডারের সঙ্গে যোগাযোগ করেন লারা। তিনি সরাসরি মুলডারকে জানিয়ে দেন 400 রানের রেকর্ড ভাঙার জন্য তার চেষ্টা করা উচিত ছিল।
পরিস্থিতি একটু শান্ত হওয়ার পর ব্রায়ান লারার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন আমি আমার লিগেসির জন্য খেলছি, তাই উচিত ছিল রেকর্ডটি ভাঙার চেষ্টা করা। রেকর্ড তো ভাঙার জন্যই, ভবিষ্যতে যদি আবারও সুযোগ আসে সেদিন যেন আমি রেকর্ড ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তবে লারার কাছ থেকে এমন মন্তব্য পাওয়ার পরও অবশ্য নিজের অবস্থান পরিবর্তন করতে নারাজ বুয়ান মুল্ডার। তার মতে কিংবদন্তিদের সম্মান দেখানোর জন্য তিনি যা করেছেন সেটাই ঠিক এবং পরবর্তী প্রজন্মের এই বিষয়ের প্রতি শ্রদ্ধা রাখার কথাও বলেন তিনি। তার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সম্মান রেখে বলতে চাই, এটা তার দৃষ্টিভঙ্গি। আমি এখনো বিশ্বাস করি আমি সঠিক কাজটাই করেছি। আমার কাছে সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে লারার মতো মুল্ডারের ধারণার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন আরেক ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। তার মতে এই রেকর্ড ভাঙার চেষ্টা না করে সে বোকার মতো কাজ করেছে, এমনকি নিজে এই সুযোগ পেলে তা লুফে নিতেন বলেও জানান ক্রিস গেইল। আমার কাছে মনে হয়েছে মুল্ডার একটু ঘাবড়ে গিয়েছিল। এমন সুযোগ জীবনে একবারই আসে, যদি সুযোগ পাই 400 করার আমি অবশ্যই করতাম। আপনি জানেন না আবার কবে ট্রিপল সেঞ্চুরির সুযোগ আসবে। বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে 334 বলে 367 রানের ইনিংস খেলেন বুয়ান মুল্ডার। এছাড়াও বল হাতে শিকার করেছিলেন 7 উইকেট। এসএম ইকবাল, সময় সংবাদ। ফিফার বিলিয়ন ডলারের টুর্নামেন্ট নিয়ে আগ্রহ নেই মার্কিনীদের। হাই ভোল্টেজ ফাইনালের আগে ফাইনালের ভেন্যু নিউ ইয়র্কে নেই কোনো ধরনের উত্তাপ। দর্শনার্থী কিংবা স্থানীয়দের বেশিরভাগই জানে না ক্লাব বিশ্বকাপের ব্যাপারে, বরং ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে রাখা সোনালী ট্রফি বিস্মিত করেছে অনেককে। কেউ কেউ শঙ্কা করেছেন আগামী বছরের ফুটবল বিশ্বকাপও রং হারাবে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক, দ্য সিটি দ্যাট নেভার স্লিপস। আমেরিকার রাজধানীর নাম আছে আরও, কেউ ডাকে ফান সিটি, কেউ বা মেল্টিং পট। কারো কাছে এটাই বিশ্বের রাজধানী। তবে আপাতত ফুটবল প্রেমীদের কাছে নিউ ইয়র্কের গুরুত্ব অনেকটাই বেশি। এখানেই রোববার রাতে হবে ক্লাব বিশ্বকাপ ফাইনাল। যদিও এই রাজধানীতে নেই সেই ফুটবল উন্মাদনা, স্থানীয়দের বেশিরভাগই জানে না ক্লাব বিশ্বকাপ সম্পর্কে। আমি জানতাম না ক্লাব বিশ্বকাপ হচ্ছে, তবে আমি কাতার বিশ্বকাপ দেখেছি, তাই আমি এই ক্লাব বিশ্বকাপ নিয়ে আরো জানতে চাই। যদি জানতাম কোথায় ফাইনাল হবে তাহলে যাবার চেষ্টা করতাম। যদি আরো বেশি মানুষ জানতো তাহলে দারুণ হতো, কারণ শেষ বিশ্বকাপে মনে হচ্ছিল পৃথিবীর সবাই দেখছে, বিশেষ করে মেসি জেতার কারণে। তবে ক্লাব বিশ্বকাপে মানুষের আগ্রহের অভাব আমাকে অবাক করলো। মার্কিনীদের কাছে ফুটবল মানেই রাগবি। এনএফএল নিয়ে তাদের উন্মাদনার শেষ নেই, তবে পায়ের ফুটবল অধিকাংশ আমেরিকানদের কাছে এটা কোনো খেলাই নয়। ক্লাব বিশ্বকাপের ভাইবই পাচ্ছি না এখানে। এটা গুরুত্ব পেলেও জনপ্রিয়তা পায়নি। আর এখানে সকার নিয়ে কেউ ভাবে না, আমেরিকান ফুটবলই সব। কোনো মার্কিনীকে পানশালায় দেখিনি ম্যাচ দেখতে। চারপাশে তাকালি দেখবেন ওরা এটা নিয়ে ভাবছেও না। একটা খবরের কাগজ কিনলাম গতকাল, সেখানেও ম্যাচের খবর খুব একটা গুরুত্ব পায়নি। তবে যারা এখানে ক্লাব বিশ্বকাপ দেখতে বাইরে থেকে এসেছে তাদেরকে দেখে ভালো লাগছে। নিউ ইয়র্কের রাস্তায় দর্শনার্থীর সংখ্যা বেশি, আর এখানে ঘুরতে আসলে ট্রাম্প টাওয়ার তো এক নজর দেখতেই হবে। সেখানেই শোভা পাচ্ছে ক্লাব বিশ্বকাপ শিরোপা। গত রাতে আসলাম নিউ ইয়র্ক, এরপর ঘুরতে বেরিয়ে দেখলাম মানুষ এটার সাথে ছবি তুলছে। এটা কি তখনই জানলাম এই ট্রফিটা দারুণ, কখনোই ভাবিনি সামনাসামনি দেখতে পারবো। এই যুক্তরাষ্ট্রেই হবে 2026 ফিফা বিশ্বকাপ। স্থানীয়দের শঙ্কা মার্কিন মূলকে রং হারাতে পারে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ক্লাব ওয়ার্ল্ড কাপকে সফল বলা যেতে পারে, তবে আমার ভয় আগামী বছরের বিশ্বকাপ নিয়ে। আপনি জানেন এটা বিশাল কর্মযজ্ঞ। যুক্তরাষ্ট্র ইদানিং খুব একটা অতিথিপরায়ণ শহর নয়, তাই আমি চিন্তিত। আমার শঙ্কা গ্যালারিতে শুধু আমরা স্থানীয়রাই থাকবো, আর এই টুর্নামেন্ট আগের মতো হবে না। 14 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল। সাব্বির মিথুন, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শুরু হয়েছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বিপুল সংখ্যক দর্শক সমাগম হয় ম্যাচে। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। মাঠে দর্শকদের উপস্থিতি বলে দেয় গ্রাম বাংলা এখনো কতটা জনপ্রিয় ফুটবল। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে উদ্বোধন হলো এম এ হান্নান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। এতে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের আয়োজক ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। ম্যাচ উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ফুটবল প্রেমী।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চাপড়তলা ফুটবল একাদশ এবং নূরপুর ফুটবল একাদশ। টুর্নামেন্ট ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। প্রতিটা বছর অপেক্ষা করি কবে এই খেলাটা আসবে। খুব ভালো লাগছে। প্রত্যেক সময় যাতে এই খেলা দিতে পারে তারা কমিটিরা তারা দিনাদিন ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়ে ওঠে আর আমরা খেলা দেখতে পারি সামনের দিকে। এইরকম যদি প্রত্যেকটা মাঠে টুর্নামেন্ট আয়োজন হয় তাহলে যুব সমাজ আসলে ফুটবলে আসক্ত হবে এবং বিভিন্ন কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত থাকবে। পল্লী এলাকায় যে ফুটবলের জোয়ার উঠেছে আমরা মনে করি এই পল্লী এলাকা থেকে আস্তে আস্তে সব প্লেয়ার ভালো খেলে একদিন বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিবে। প্রধান অতিথি জানান মোবাইল ও মাদকের আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখার জন্য এই প্রয়াস। আমাদের ছেলেমেয়েরা যে খেলা বিমুখ হয়ে এখন মোবাইল নিয়ে গড়কুনে বসে থাকে এবং বিভিন্ন রকমের আসক্তির দিকে ধাবিত হচ্ছে। আমরা আশা করি এ থেকে তারা এখানে এ থেকে মুক্তি পাবে এবং খেলাধুলা করে তারা শারীরিক সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন রকম সামাজিক কাজে অংশগ্রহণ করবে। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় ট্রাইব্রেকারে 3-1 গোলে নূরপুর একাদশ বিজয়ী হয়। গ্রামগঞ্জে ফুটবল যেন এখনও জনপ্রিয় খেলা। আজকে হাজারো দর্শকের উপস্থিতি এমনটাই প্রমাণ করে। স্থানীয় দর্শকরা জানিয়েছে ফুটবলকে মাঠে টিকিয়ে রাখার জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, এমনটি মনে করছেন তারা। উত্তর চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জেনে দিচ্ছে আবারও। প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের ফল নিয়ে মুখে কুলুপ ফেডারেশনের, নিজেদের ভবিষ্যৎ নিয়ে হতাশ অংশ নেওয়া ফুটবলাররা, মূল্যায়ন পদ্ধতি প্রকাশের দাবি। এবং ডিয়েগো জতার সম্মানে 20 নম্বর জার্সিকে অবসরে পাঠালো লিভারপুল। ভবিষ্যতে পুরুষ নারী দলের সঙ্গে ক্লাবের একাডেমিতেও থাকবে না এই কিট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।